যখন গল্পটি শুরু হয় তখন আমাদের একটি বাজো হ্যাজার্ড স্যুট পরা গবেষণা দলকে দেখানো হয় যারা দক্ষিণ মহাসাগরে একটি ডুবে যাওয়া সাবমেরিন খুঁজতে এসেছিল। তারা একটি বিশেষ নমুনা খুঁজছিল যা সমুদ্রের তলদেশ থেকে আনা হয়েছিল এবং তারা সেই বাক্সটিও খুঁজে পায়। এখন অতীতের গল্প দেখানো হয়েছে। পিকম্যান নামে একটি সংস্থা ছিল যা সমুদ্রে প্রশিক্ষণ দিত। সম্প্রতি তারা দক্ষিণ মহাসাগরে ৩,০০০ মিটার গভীরতায় একটি বিস্ময়কর জিনিস খুঁজে পেয়েছে। তারা গভীরতায় কিছু অনুসন্ধান পাঠায় এবং পাথর দিয়ে তৈরি একটি দরজা খুঁজে পায় যা প্রাকৃতিক ছিল না, কেউ সেটি তৈরি করেছিল। আশ্চর্যের বিষয় হল যে আজও মানুষ এত গভীরে যেতে পারেনি এবং সেখানে কিছু করা একেবারেই অসম্ভব। ডাক জুলিয়া, যিনি এই সংস্থার প্রধান ফুটেজ দেখার সময় স্কচকে দেখে খুব খুশি হয়েছিলেন এবং বলেছিলেন যে আমরা তাদের খুঁজে পেয়েছি, যেন আমরা দীর্ঘ সময় ধরে তাদের সন্ধান করছি। সমস্যাটি হলো যখনই এই লোকেরা সেই রহস্যের দরজার কাছে যায়, তার সাবমেরিন পাঠানোর পরে এটি আর ফিরে আসে না এবং তারা জানতে চায় যে এটি কোথায় ছিল এবং ডাক জুলিয়া কি এই সমস্ত বিষয়ে বিশেষভাবে অনেক কিছু জানতেন এবং কে এই আকৃতিটি তৈরি করেছেন, কখন করেছেন এবং কে এই রহস্যের দ্বারের বাইরে রয়েছে সে সম্পর্কে তথ্য পেতে তার নমুনাগুলির প্রয়োজন। এই কারণেই তাকে একটি দক্ষ দল পাঠাতে হয়েছিল যারা এই কাজটি করতে পারত। যেহেতু এটি রোবটের কাজ নয়, তাই ডাক জুলিয়া এই ধরনের লোকদের সন্ধান করতে শুরু করেন। সে মিসকানাক বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী জিমের সাথে দেখা করতে যায়। জিম তাকে দেখে খুব একটা খুশি হয়নি এবং সম্ভবত সে তাকে আগেই চিনত কারণ তার সাথে তার আগে দেখা হয়েছিল। পিকম্যান এই সংস্থার জন্য কাজ করতেন এবং এখন ডাক জুলিয়া সেখানে একজন সিনিয়র। জিম প্রথমে তার আগমনে আগ্রহী ছিল না, কিন্তু তারপর জুলিয়া তাকে সমুদ্রের গভীরতা থেকে প্রাপ্ত ফুটেজ দেখায়। জিম এত গভীরে দেখে হতবাক হয়ে যায়। এটা সত্যি অদ্ভুত ছিল যে এই ধরনের একটি মানবসৃষ্ট বস্তু সেখানে ছিল। জিম নিজে একজন বিজ্ঞানী ছিলেন, তাই তিনিও কৌতূহলী হয়ে ওঠেন। জুলিয়া বলে যে এই সম্পর্কে আরও তথ্য পেতে সে একটি দল গঠন করছে যা নিচে গিয়ে এই সমস্ত কিছু খুঁজে বের করবে। জুলিয়া জিমকে স্কচ সম্পর্কেও বলে। তিনি আরও বলেন, গত ৭ বছর ধরে তিনি অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরে গবেষণা করছেন। তিনি আরও বলেছেন যে তিনি মহাদেশীয় শিয়ার নিচে একটি পরীক্ষা মানচিত্র করেছেন এবং সমুদ্রের গভীরতম বিন্দুটি খুঁজে পেয়েছেন, যা হাজার হাজার ফুট গভীর। তিনি বলেন যে এই অভিযানের উদ্দেশ্য হল সেই জায়গায় গিয়ে সেখানে কি আছে তা খুঁজে বের করা। জিম এই মিশনে যোগ দিতে ইচ্ছুক, তাই তিনি রাজি হয়েছিলেন কারণ তিনিও জানতে চেয়েছিলেন যে সেই পোর্টালের ভিতরে কি ঘটবে। কয়েকদিন পর জুলিয়া এই মিশনের জন্য বিভিন্ন লোককে বেছে নেয় এবং তারা সবাই একটি সভায় মিলিত হয়। তাদের মধ্যে রয়েছেন গর্ডন অফ, যিনি লন্ডনের রয়্যাল সোসাইটির ম্যান সাবমার্সিবল ল্যাবের প্রধান। তাদের নেতা হলেন ক্রিস্টিন হ্যারিস, একজন সামুদ্রিক জীববিজ্ঞানী। জোসেফ মিরার, নিরাপত্তা ও যোগাযোগ কর্মকর্তা। হ্যাঙ্ক কনেল, প্রধান প্রকৌশলী। তাদের জন্য প্রভিডেন্স নামে একটি উচ্চ প্রযুক্তির ডুবোজাহাজ তৈরি করা হয়েছিল। এটি কয়েক হাজার ফুট গভীরতা এবং চাপ সহ্য করতে পারে। ক্রিস্টিন চিন্তিত হয়ে পড়ে, কারণ কোনো মানুষ এত গভীরে যায়নি এবং জীবনের ঝুঁকি সবসময় ছিলই, কিন্তু ডাক্তার জুলিয়া এবং হ্যাঙ্ক তাকে আশ্বাস দিয়েছিলেন যে প্রভিডেন্স এই কাজের জন্য প্রস্তুত এবং তারা অবশ্যই সফল হবে কারণ এতে প্রচুর অর্থ বিনিয়োগ করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক্সপ্রেস উদ্ধৃত করে দেওয়া হয় এবং তারপর এই কোম্পানির মালিক, যার নাম জাক পাপমান, এগিয়ে এসে বলে যে এই কোচটি কোনো রসিকতা নয়, সে তার পুরো জীবন এই কোচের জন্য উৎসর্গ করেছে, তাই এটি তার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা সমুদ্রের সেই গভীরতায় কিছু খুঁজে পেতে পারি। বৈঠকের পর এই লোকেরা একসঙ্গে গান গায় যাতে তারা একটি নতুন জীবন পেতে পারে। তারা একে অপরকে জানার চেষ্টা করে। তারা মিশন সম্পর্কেও কথা বলে। ক্রিস্টিন বলেন, জলের চাপ বোঝা খুব কঠিন, কখন কি হবে কে জানে, এবং গর্ডন বলতে থাকে যে এটি খুব ঝুঁকিপূর্ণ ছিল। ক্রিস্টিন জিজ্ঞাসা করে যে এত ঝুঁকি থাকা সত্ত্বেও সে কেন তার সিদ্ধান্ত পরিবর্তন করেনি। তারপর সে তাকে বলে যে এটি জীবনে একবারই পাওয়া সুযোগ, কেন তাকে সরে যেতে হবে। ক্রিস্টিন তখনও খুশি নয়।
ক্রিস্টিন বিরক্ত হয়ে পড়েছিল, তাই জিম তাকে পরীক্ষা করতে তার পিছনে যায়। ক্রিস্টিন বলে যে সে জানে জিম কি, কারণ তার বাবা তার সাথে একটি প্রশিক্ষকে গিয়েছিলেন, কিন্তু দীর্ঘ প্রশিক্ষকের পরে তিনি অদৃশ্য হয়ে যান। তারপর সে জিমকে তার বাড়িতে ডাকে তার ছোট ছেলে স্যাম সম্পর্কে। সে বলে যে সে তাকে খুব ভালোবাসে এবং সে ভয় পায় যে সে আর ফিরে আসবে না এবং সে তার ছেলেকে বড় হতে দেখতে পাবে না। জিম তাকে আশ্বস্ত করে যে তারা নিরাপদে ফিরে আসবে। তাদের 2 মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং প্রশিক্ষণ শেষ হওয়ার পরে তারা এখন সেই কোচে যাওয়ার জন্য প্রস্তুত ছিল যেখানে জেট প্যাকম্যানও চড়েছিলেন। তিনি তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন, যদিও তিনি একজন বৃদ্ধ মানুষ ছিলেন এবং সম্ভবত ইতিমধ্যে জানতেন যে প্রবেশদ্বারের অন্যদিকে কি থাকবে। ডাক্তার জুলিয়ান সবাইকে জিজ্ঞাসা করেন যে তারা প্রস্তুত কিনা। তাদের উত্তর ছিল হ্যাঁ, যার পরে তিনি একটি নৌকায় রওনা হন। তারা সমুদ্রপথে সাবমেরিনে পৌঁছেছিল। গর্ডন তাদের বলে যে ভেন্ট খুলছে, তাই সে প্রথমে জিম এবং ক্রিস্টিনকে পরিদর্শনের জন্য পাঠাতে যাচ্ছিল। সাবমেরিনে ওঠার পর এই লোকেরা এখন ধীরে ধীরে নিচের দিকে যাত্রা শুরু করে। কম্পন হলেও বাকি সব ঠিক ছিল। কয়েক ঘন্টা পরে এই লোকেরা সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছেছিল। নমুনা সংগ্রহ করা জিমের কাজ ছিল, তাই সে নিজেকে প্রস্তুত করতে শুরু করে। হ্যাক আবার তাকে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করে বলেছিলেন যে তিনি একাই এটি করবেন। জিম বাইরে যেতে চলেছে, তাই তাকে অবশ্যই তার প্রশিক্ষণের কথা মনে রাখতে হবে। তারপর ক্রিস্টিন জিমকে ফোন করে তাদের হাজার হাজার ফুট নিচে কিছু দেখায়। যাত্রা সফল হয়েছিল। দলটি তাদের ঠিক সামনে বোতলের মতো কাঠামো দেখে অবাক হয়েছিল। দেখে মনে হচ্ছিল এটি মানুষের দ্বারা তৈরি করা হয়েছে, কিন্তু এটি এত গভীর হওয়ার কারণে তারা নিশ্চিতভাবে এটি সম্পর্কে কিছু বলতে পারে না। দলকে এটি সরবরাহ করার সময় গর্ডন খুব সতর্ক ছিলেন। তিনি ঠিকই প্রবেশদ্বারের ভিতরে নিয়ে যান, কিন্তু তারপর সাবমেরিনটি একটি ধাক্কা পায় এবং কিছু সময়ের জন্য সিস্টেমটি কাজ করা বন্ধ করে দেয়। কমান্ড স্টেশনের সঙ্গেও কিছু সময়ের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে সবাই চিন্তিত। সিস্টেম বন্ধ থাকায় সাবমেরিনটি ডুবে যেতে শুরু করে। এটি দেখে ক্রিস্টিন খুব ভয় পেয়ে যায়, কিন্তু কিছু সময় পরে সমস্ত সিস্টেম আবার চালু হয়ে যায়। সাবমেরিনে সামান্য সমস্যা ছিল, কোথাও জল ভরে যেতে শুরু করেছিল, কিন্তু বাকি সবকিছু ঠিক ছিল। দলটি বলে যে আবার কমান্ড স্টেশনের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। তারা যে গত 3 ঘন্টা ধরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। সবাই এটা শুনে অবাক হয়ে গেছে, কারণ সে মাত্র কয়েক মিনিটের জন্য অফলাইনে ছিল, যার অর্থ এখানে বা এই পোর্টাল যুগে সময় নিয়ে কিছু সমস্যা আছে। হ্যাক শীঘ্রই লাইভ হয়ে যাবে। সাপোর্ট সিস্টেম পরীক্ষা করার পর সে বলে যে অক্সিজেন আসলে 3 ঘন্টা ধরে ব্যবহার করা হয়েছে। সবাই অবাক হলেও কেউ কোনো উত্তর দেয়নি। তারা দেখে যে তাদের সামনে একটি খুব বড় কন্ডোর রয়েছে। রেচেল এবং তার দলও এইসব সরাসরি দেখছিল। এটি দেখতে ঠিক মানুষের দ্বারা নির্মিত একটি বিশাল শহরের মতো ছিল, কিন্তু এত গভীরতায় জীবনের অস্তিত্ব থাকা সম্ভব ছিল না। আরও খানিকটা এগিয়ে গিয়ে তারা নিচে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। যখন তারা এর কাছাকাছি গিয়েছিল, তখন এটি একটি বিশাল প্রাণী ছিল। মনে হচ্ছিল যেন এটি মরেই গেছে। এটি দেখে সবাই হতবাক হয়ে যায়, কারণ তারা এর আগে কখনো এমন প্রাণী দেখেনি। এটা ছিল সীমার বাইরে, অনেক বড় ছিল। ক্রিস্টিন মনে করেন যে এই জিহ্বাটি মৃত হতে পারে, অথবা বরং এটি অন্য জিহ্বার একটি অংশ হতে পারে যা শতাব্দী ধরে মাটিতে চাপা পড়ে আছে। ডাক্তার জুলিয়ান জিমকে একটি রোভার নিয়ে প্রাণীর কাছাকাছি গিয়ে তার টিস্যুর নমুনা সংগ্রহ করার নির্দেশ দেন। জিম সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ক্রিস্টিন তাকে নিয়ে চিন্তিত, কিন্তু জিম তাকে আশ্বাস দেয় যে সে ফিরে আসবে। সে চলে যাওয়ার পর অন্যরা প্রভিডেন্স থেকে দেখে জিম সমুদ্রের তীরে শুয়ে আছে, যেখানে সে মৃতদেহের উপর শুয়ে আছে। তিনি প্রাণীটির কাছাকাছি এসেছিলেন এবং এর আকার দেখে ভয় পেয়েছিলেন, কারণ তার সামনে তাদের ডুবোজাহাজটি একটি ছোট ক্যাপসুলের মতো লাগছিল। জিম সেই বিশাল জিহ্বাকে ভয় পেত। সে জিমের শরীরের একটি টিস্যু নমুনা নেয়, কিন্তু যখন সে ফিরে আসতে শুরু করে, তারা রাডারে কিছু দেখতে পায়। ডানাসহ আরেকটি জীবন্ত দৈত্য প্রাণী জেগে ওঠে। এটি আকারেও অনেক বড়। গর্ডন জিমকে ফিরে আসতে বলে, কিন্তু সিগন্যাল হারিয়ে গেছে ছিল।
সে খুব রেগে গিয়েছিল। সে পা ছড়িয়ে তার অক্টোপাসের মতো মুখ বের করে। সে জোরে শব্দ করতে শুরু করলে সেখানকার জল কম্পিত হতে থাকে। সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। গর্ডন চেয়েছিলেন যে তিনি এখানে মিশন বন্ধ করে ফিরে যান, কিন্তু ডাচ জুলিয়া বলেছেন যে নমুনা না পাওয়া পর্যন্ত তারা ফিরে আসতে পারবেন না। এখন আতঙ্কিত হয়ে গর্ডন নিয়ন্ত্রণগুলি ক্রিস্টিনকে দিয়েছিলেন, যিনি সাবমেরিনটি নামিয়ে দিয়েছিলেন যাতে জিম দ্রুত ফিরে আসতে পারে। এদিকে পিকম্যান তিনি অদ্ভুত দর্শন পেয়েছিলেন এবং বাজে কথা বলতে শুরু করেছিলেন যে আমরা আমাদের রাজার সাথে দেখা করতে যাচ্ছি, এবং সম্ভবত তিনি জানতেন যে এখানে কি ঘটতে পারে, তবে তিনি এই জিনিসটি ডগ জুলিয়ান সহ সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। সত্য লুকিয়েছিল। এখন যদি আমরা তাদের মতে এটি দেখি, তারা তাদের ভগবান বলে মনে করে। জীবন জল থেকে শুরু হয়েছিল, সুতরাং সম্ভবত সেই অনুসারে এটি ঘটে। সবকিছু খারাপ হওয়ার সাথে সাথে ক্রিস্টিন জিমকে আনার জন্য প্রেসার ডগের দিকে ছুটে যায়, কিন্তু সে বিশাল জিগ সাবমেরিনটিকে চূর্ণ করার চেষ্টা করে, যার ফলে সাবমেরিনটি একটি বিশাল আঘাত পায়। একটা ধাক্কা লেগেছিল এবং ক্রিস্টিন প্রেসার ডকে পড়ে গিয়েছিলেন। গর্ডন বাইরের দরজা খোলার আগেই হ্যাক তাকে থামিয়ে দেয়, কারণ ক্রিস্টিন ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। তারা ভিতর থেকে দরজা খোলার চেষ্টা করলেও তা আটকে যায়। তারপর জো এবং হ্যাক একসঙ্গে কোনোভাবে তারা দরজা খুলে ক্রিস্টিনকে বের করে আনে, কিন্তু সে নিঃশ্বাস নিচ্ছে না। সে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে দেখে আতঙ্কিত হয় এবং মনে করে যে সে মারা গেছে। হ্যান্ক পিকম্যানের সঙ্গে দেখা করতে যায়। এদিকে জিম জীবিত ও সুস্থ অবস্থায় রোভার নিয়ে ফিরে আসে। যখন তিনি ক্রিস্টিনকে এমন অবস্থায় দেখেন, তখন তিনি দ্রুত তাকে সিপিআর দিতে শুরু করেন। সে তাকে হারাতে চায়নি। সে অনেক চেষ্টা করে অবশেষে সে নিঃশ্বাস নিতে শুরু করে। তাকে জীবিত দেখে জিম খুব খুশি হয়েছিল। সবাই খুশি হয়েছিল কারণ বিশাল ধাক্কা খেয়ে তারা হতবাক হয়ে গিয়েছিল, কারণ সাবমেরিনটি জ্বলে পড়ে যেতে শুরু করেছিল। তাই হ্যান গর্ডনকে ওজন কমাতে বলে, অন্যথায় তারা ডুবে যাবে। গর্ডন তাই করে। হ্যান করিডোরটি সিল করে দেয়, কিন্তু তারপর অন্য একটি দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং সে তার কাছে যায়, কিন্তু পিকম্যান তাকে দেখতে পায়। সে চাইলে তাকে বের করে আনতে পারত, কিন্তু সে সাহায্য করেনি। মনে হচ্ছিল সে পাগল হয়ে গেছে বা তার মন কারোর নিয়ন্ত্রণে রয়েছে। অল্প সময়ের মধ্যেই হ্যানও মারা যান। ডুবোজাহাজটি পুরনো কন্ডোর থেকে বেরিয়ে আসতে সফল হয়েছিল এবং এখন এটি উপরের দিকে যাচ্ছিল। তারা মাটির দিকে এগিয়ে যাচ্ছিল এবং যা দেখেছিল তা নিয়ে কথা বলছিল। তারপর সেই স্যাম্পলটি নড়াচড়া করতে শুরু করে। আসলে জিম যে নমুনা টিস্যু নিয়ে এসেছিল তাতে প্রাণ ছিল, অর্থাৎ এটি জীবিত ছিল। এটি পরীক্ষাগারে নিয়ে যাওয়া উচিত এবং অবিলম্বে এটি পরীক্ষা করা উচিত। জিম বলে যে তারা নমুনাটি প্রেসার লকে রাখবে কারণ এটি বিপজ্জনক হতে পারে, কিন্তু পিকম্যান জোর দিয়ে বলেন যে তারা তাকে এটি পরীক্ষাগারে নিয়ে যেতে দেবে। ক্রিস্টিন এবং জিম হুডের উপর নজর রাখার সিদ্ধান্ত নেয় যাতে নমুনাটি নিরাপদ থাকে এবং কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। কিছুক্ষণ পর যখন তিনি তাকে পরীক্ষা করতে যান, তখন পিকম্যান নিখোঁজ ছিলেন এবং টিস্যুর ভিতরে একটি টিস্যু পেপার পাওয়া যায়। তাঁবুটি বেরিয়ে এসেছিল এবং তারা দুজনেই এটি একটি জীবন্ত জিনিস দেখে চিন্তিত হয়েছিল এবং জিম সিদ্ধান্ত নিয়েছিল যে তারা এটি হিমায়িত করে দেবে। জিম পিকম্যানকে খুঁজতে যাওয়ার সময় ক্রিস্টিন তার উপর একটি কাপড় রাখে। ক্রিস্টিন ল্যাব বন্ধ করতে চলে গেল। তাই দরজায় একটি আঠালো পদার্থ ছিল। ক্রিস্টিন দুর্ঘটনাক্রমে এটি ছুঁয়ে নিয়েছিল এবং জো ডাক জালিয়াকে নমুনা সম্পর্কে বলেছিল। জুলিয়া তাকে যে কোনো মূল্যে নমুনাটি আনতে বলেছিল এবং এটি আপনার জীবনের চেয়েও বেশি মূল্যবান, পিকম্যান। এই কথা শুনে ক্রিস্টিন ল্যাবে গিয়ে তার জামাকাপড় খুলে সেই স্যাম্পলের ময়লা তার শরীরে লাগাতে শুরু করে। এদিকে জিম এবং ক্রিস্টিন তাদের জামাকাপড় পরিবর্তন করছিল। তারপর জিম বলে যে আমরা যখন সেই পোর্টাল থেকে বেরিয়ে যাই, তখন আমি এক অদ্ভুত অনুভূতি অনুভব করি। আমি যখন জিনিসগুলি চালিয়ে যাচ্ছি, তখন আমি আমার বাবার কণ্ঠস্বর শুনতে পাই। ক্রিস্টিন তাকে আশ্বস্ত করে যে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর তারা গর্ডনের চিৎকার শুনতে পায়। যখন তারা সবকিছু ছড়িয়ে ছিটিয়ে দেখতে যায়, তখন পিকম্যান অদ্ভুত আচরণ করে বেরিয়ে আসে এবং সে পশুর মতো চিৎকার করতে শুরু করে, যার পরে সে প্রেসারের মধ্যে পড়ে যায়। ক্রিস্টিন এবং জিম সেই দরজা খোলার চেষ্টা করে। তারা পিকম্যানকে বাঁচানোর চেষ্টা করে,
কিন্তু যে তাদের দিকে বন্দুক তাক করে সে বলে যে তারা তা করবে না। সে তাদের বলে যে পিকম্যান ইতিমধ্যেই এই সমস্ত কিছু জানত। সে বছরের পর বছর ধরে এই বিষয়ের গবেষণা করেছিল। সে কেবল এখানে আসতে চেয়েছিল। এটাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। ক্রিস্টিন। জোকে বলা হয় যে সেই অদ্ভুত প্রাণীটি তার মন নিয়ে খেলছে, তাই তাকে এই সব করা বন্ধ করতে হবে এবং বন্দুক নামিয়ে রাখতে হবে। কিন্তু জো তার কথা শোনে না, কারণ সেও নমুনাটি ঠিক রাখতে চায় এবং যদি সে এটিকে পৃষ্ঠে নিয়ে যায় তবে জুলিয়া তাকে ধনী করে তুলবে। ক্রিস্টিন এবং জোয়ের মধ্যে এই নিয়ে তর্ক হয়েছিল। তারপর জিম তাকে বুঝিয়ে দিয়েছিল যে জোয়ের সাথে তার তর্ক করা উচিত নয়, কারণ তার কাছে বন্দুক আছে এবং রাগের মধ্যে যে কোনো কিছু করতে পারে। জো নমুনার কাছে ফিরে গিয়ে এর একটি অংশ কেটে প্লাস্টিকের মধ্যে ভরে ব্যাগে রেখে দেয়। এদিকে ক্রিস্টি এবং জিম গর্ডনের সন্ধানে গিয়েছিল। যখন তারা কাছাকাছি আসে, তারা গর্ডনের চিৎকারের কণ্ঠস্বর শুনতে পায়। তারা বুঝতে পেরেছিল যে গর্ডনও সেই প্রাণীর নিয়ন্ত্রণে ছিল বা আক্রান্ত হয়েছিল। এটা ছিল জিমের বাবার কণ্ঠস্বর। আমি তার সাথে কথা বলতে শুরু করি, যার অর্থ এই প্রাণী মস্তিষ্ক পড়তে পারে, এবং এটি শুনে জিম খুব ভয় পেয়ে যায় এবং সে জিমকে আক্রমণ করে, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়ে। তারপর গর্ডন সাবমেরিনের সবকিছু ভাঙতে শুরু করে, যার কারণে নিরাপত্তা অ্যালার্ম বাজতে শুরু করে এবং কমান্ড স্টেশনের সাথে তাদের যোগাযোগ সম্পূর্ণতে হারিয়ে যায়। তারপর জো সেখানে আসে এবং দেখে যে গর্ডন পুরোপুরি পাগল হয়ে গেছে এবং সে সবাইকে ডুবিয়ে দেবে, তাই সে তার দিকে গুলি চালাতে শুরু করে। ক্রিস্টিন জোকে থামানোর চেষ্টা করে, কিন্তু জো বলে যে এখন সবকিছু শেষ হয়ে গেছে, তাদের কেবল তাদের জীবন বাঁচাতে হবে, কিন্তু তাদের কেবল একটি রোভার বাঁচাতে হবে এবং তাদের মধ্যে কেবল একটি বেঁচে ছিল। কেবল একজন ব্যক্তি বেঁচে থাকতে পেরেছিলেন, যিনি পরিকল্পনা করেছিলেন যে তিনি জিম এবং ক্রিস্টিনকে এখানে রেখে রোভারটি নিয়ে যাবেন, কিন্তু জিম তাকে এত সহজে ছেড়ে যেতে চাইছিলেন না, যার কারণে দুজনের মধ্যে লড়াই শুরু হয় এবং তাকে থামাতে হয়। ক্রিস্টিন একটি মপ তুলে তার হাতে রাখল। সে তাকে আক্রমণ করে, যার ফলে তার বন্দুকটি পড়ে যায়, যা জিম তুলে নেয় যে ক্রিস্টিনকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ক্রিস্টিন তার পায়ে কুড়াল দিয়ে আঘাত করে, যার কারণে সে ব্যথায় কাঁপতে শুরু করে। জিম ক্রিস্টিনকে রোভারে বসতে বলে, ক্রিস্টিন বলে যে জিম প্রতিশ্রুতি দেয় যে সে ফিরে আসবে। তারপরে সে নমুনা সংগ্রহ করতে ল্যাবে যায়, একে নষ্ট করার জন্য যাতে এটি অন্য কারোর হাতে না পৌঁছয়, এবং সে ল্যাবের সমস্ত নমুনাও নষ্ট করে দেয়, কারণ যদি এই জিপ মাটির পৃষ্ঠে পৌঁছায় তবে সেখানে সর্বনাশ হবে। এই সময় যে জ্ঞান ফিরে পেয়েছিল সে দেখেছিল যে গর্ডনের শরীর থেকে বেরিয়ে আসা তাঁবুযুক্ত প্রাণীটি জিমকে ভয় পাচ্ছিল। তারপর জিম ক্রিস্টিনের কাছে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। যখন ক্রিস্টিন রাজি হয় না, তখন সে বলে যে প্রাণীটিকে সিল করে দেওয়ার জন্য কাউকে এখানে থাকতে হবে, যার জন্য ক্রিস্টিন ভয় পায়। সে তার হৃদয়ের কথাগুলিতে সম্মত হয়েছিল। হঠাৎ জিম কুডাল নিয়ে সেখানে আসা লোকটিকে গুলি করে। তাকে থামানোর জন্য তার শরীর থেকে তাঁবু বেরোতে দেখে এবং তার চোখের রঙও বদলে যেতে দেখে সে হতবাক হয়ে যায়। যেভাবেই হোক সে তাকে হত্যা করতে সক্ষম হয়। এরপরে জিম প্রাণীটির দিকে ফিরে যায়, যেখানে সে প্রাণীটিকে সিল করে দেয় এবং তারপর দরজা খোলে। ক্রিস্টিন সেখান থেকে চলে যায় এবং জিম এই ডুবন্ত সাবমেরিনে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ক্রিস্টিনকে দুদিন পরে দেখা যায় একটি হাসপাতালে। তার চোখ খোলে, সে প্রভিডেন্স থেকে পালাতে সক্ষম হয়। যত তাড়াতাড়ি সে জ্ঞান ফিরে পায়, যখন সে জিম সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন জুলিয়া তাকে বলে যে তারা সাবমেরিনের সাথে কোনো যোগাযোগ স্থাপন করতে পারেনি এবং সৌভাগ্যবশত তারা ক্রিস্টিনকে বাঁচিয়েছে। ক্রিস্টিন রাগে তাদের দিকে চিৎকার করে বলে যে আপনি আমাদের মৃত্যুর দ্বার প্রান্তে পাঠিয়ে দিয়েছেন। তারপর ক্রিস্টিন তার পেটে ব্যথা অনুভব করতে শুরু করে। সে এটা অনুভব করতে শুরু করে এবং মনে করে যে সে দুর্ঘটনাক্রমে সেই প্রাণীর সিলাইভা স্পর্শ করেছিল। সে হেসে ডাক্তার জুলিয়াকে বলে যে এখন তুমি যা চাও তা পাবে। এরপরে তার পেট থেকে কিছু তাঁবু বেরিয়ে আসে। এটা দেখে সেখানকার নার্স ও চিকিৎসকরা চিৎকার করতে শুরু করেন। জুলিয়া নিজেই খুব ভয় পেয়ে গিয়েছিলেন এবং এর সাথেই গডস অফ দ্য ডিপ সিনেমাটি শেষ হয়।